আজকে দ্রবণের যে অংশটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে গাঢ়ত্ব অনুযায়ী দ্রবণের প্রকারভেদ। তাহলে আমরা দ্রবণ বা সলিউশন গাঢ়ত্ব অনুযায়ী এটাকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত স্যাচুরেটেড, অসম্পৃক্ত আনস্যাচুরেটেড, অতিপৃক্ত সুপার স্যাচুরেটেড। তাহলে সম্পৃক্ত সম্পৃক্ত বা স্যাচুরেটেড সলিউশন কাকে বলবো? আমরা এখানে লিখেছি উষ্ণতা অপরিবর্তিত রেখে দ্রাব যোগ করলে যে দ্রবণের গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না সেই দ্রবণকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আবার আমরা এইভাবেও বলতে পারি অপরিবর্তিত উষ্ণতায় কঠিন দ্রাবের সংস্পর্শে কঠিন দ্রাবের দ্রাবকণার সঙ্গে দ্রবণে দ্রবীভূত দ্রাবকণার গতিশীল সাম্যাবস্থায় থাকা দ্রবণকে সম্পৃক্ত দ্রবণ বলা যায়। অসম্পৃক্ত দ্রবণ আনস্যাচুরেটেড সলিউশন, উষ্ণতা অপরিবর্তিত রেখে দ্রাব যোগ করা হলে যে দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি পায় সেই দ্রবণকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। এবার আমরা চলে আসি অতিপৃক্ত দ্রবণ কাকে বলে। অতিপৃক্ত দ্রবণকে আমরা দুভাবে ডিফাইন করতে পারি। এর ইংলিশ ভার্সনটা হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন। প্রথমে আমরা যেটা বলছি উষ্ণতা অপরিবর্তিত রেখে দ্রাব যোগ করা হলে যে দ্রবণের গাঢ়ত্ব হ্রাস পায় সেই দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। আবার এভাবেও আমরা বলতে পারি অপরিবর্তিত উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকা সম্ভব, কোনো অবস্থায় যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকে তবে সেই দ্রবণকে বলা হয় অতিপৃক্ত দ্রবণ। এবার আমরা স্লাইডের মাধ্যমে এই তিন ধরনের যে দ্রবণ তাদের আমরা একটু ছবিগুলো দেখে নেব, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। এবার আমরা সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশনে আসছি। সলিউশন হতে গেলে আমরা যদি ধরে নিই বাইনারি সলিউশন, তাহলে আমাদের দুটো কম্পোনেন্ট বা দুটো উপাদান, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক, সমসত্ব মিশ্রণ হচ্ছে দ্রবণ। এবার দ্রবণে কি ঘটনা ঘটে? দ্রবণে দ্রাব এবং দ্রাবক অণুগুলো অবিরাম গতিশীল অবস্থায় বর্তমান। তরল অবস্থায় দ্রবণের কি হয়? অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ চলতে থাকে এবং দ্রবণ অবস্থায় কি হয়? এদের মধ্যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স কিন্তু খুব কম থাকে। আমরা যদি গ্যাসের সঙ্গে একে তুলনা করি তাহলে দেখা যাবে গ্যাস অণুগুলোর মধ্যে দূরত্ব কিন্তু অনেক। তারা যখন পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয় তখন কি হয়? তখন তারা অনেকটা দূরত্ব অতিক্রম করে। কিন্তু দ্রবণে কি হয়? যেহেতু দ্রাব এবং দ্রাবক কণাগুলো খুব কাছাকাছি থাকে, স্বভাবতই সেখানে কি হয়? ডিস্টেন্সটা খুব ক্লোজ থাকার জন্য তাদের সংঘর্ষের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। এই অবস্থায় অণুগুলোর ট্রান্সলেশনাল মোশন, কিন্তু দ্রবণে কি থাকে? দ্রবণে সেক্ষেত্রে ট্রান্সলেশনাল মোশনের সঙ্গে সঙ্গে তাদের কিন্তু রোটেশনাল এবং ভাইব্রেশনাল মোশন থাকছে। এবং আমরা যদি গ্যাসের সঙ্গে দ্রবণের অণুগুলোর আমরা তুলনা করি তাহলে দেখা যাবে যেহেতু দ্রবণে এদের মধ্যে কণাগুলোর মধ্যে সংঘর্ষের সংখ্যাটা বেশি, তাহলে এরা কিন্তু যে সময়ে, যে একটা নির্দিষ্ট সময় যদি আমরা ধরে নিই, সেই সময় এরা সংঘর্ষে বেশি সংখ্যক সংঘর্ষের ফলে যে পথ অতিক্রম করবে, গ্যাসীয় অবস্থায় থাকাকালীন গ্যাসের যে অণুগুলো তারা কিন্তু দেখা যাবে যে ওই একই সময় বেশি দূরত্ব অতিক্রম করতে পারছে। এবার আমরা একটু এইভাবে যদি দেখি তাহলে দ্রবণের ক্ষেত্রে তাহলে কি বলতে পারি? দ্রবণের ক্ষেত্রে এটা হচ্ছে এক ধরনের ব্যাপন প্রক্রিয়া। কেন ব্যাপন প্রক্রিয়া? আমরা বা গ্যাসের ক্ষেত্রেও যদি বলি সেটাও একটা ধরনের ব্যাপন প্রক্রিয়া। দ্রবণের ক্ষেত্রে ব্যাপন আর গ্যাসের ব্যাপনের মধ্যে একটু পার্থক্যটা আমরা দেখে নিই। সেটা হচ্ছে আমরা যদি 1 বিকার জলের মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিই তাহলে কিছুক্ষণের মধ্যেই দেখব চিনিটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে। তার মানেটা কি? অর্থাৎ জলের মধ্যে চিনির গাঢ়ত্বটা বেড়ে গেল। আবার একটু আমি চিনি অ্যাড করলাম,
দেখা যাবে দ্রবণের গাঢ়ত্বটা কিন্তু আরো বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে যত আমি দ্রাব কণার সংখ্যা বা দ্রাব অণুর সংখ্যা আমি যত বাড়াচ্ছি, ততই কিন্তু গাঢ়ত্বটা আস্তে 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 বাড়তে থাকছে। এবার সেক্ষেত্রে কি ঘটনা ঘটছে, যে দ্রাব অণুগুলো দেখা যাচ্ছে বেশি গাঢ়ত্বের দিক থেকে কম গাঢ়ত্বের দিকে চলে যাচ্ছে, গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে, যতক্ষণ না পর্যন্ত পুরো মিশ্রণটা একটা সমসত্ব মিশ্রণে রূপান্তরিত হচ্ছে। তার মানে সংঘর্ষ হতে থাকছে, সংঘর্ষ হতে হতে তার সমসত্ব মিশ্রণটা তৈরি হয়ে গেল। এবার সমসত্ব মিশ্রণ তৈরি হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে কিন্তু দ্রাব দ্রাব কণাগুলোর মধ্যে সংঘর্ষ কখনোই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে না, সংঘর্ষটা কিন্তু তাদের মধ্যে লিপ্ত থাকছে। এবার আমরা যে কথাটা গ্যাসের সঙ্গে তুলনা করলাম, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের ক্ষেত্রে যে দ্রবণ মানে যখন তৈরি হয় বা গ্যাসের অণুগুলো যখন এক দিক থেকে অন্য দিকে যায়, পরস্পর মিশে গিয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে, সেক্ষেত্রে দ্রবণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, সেক্ষেত্রেও দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একটা ব্যাপন ঘটছে, অর্থাৎ দ্রাব কণাগুলো মানে দ্রাবকের মধ্যে গিয়ে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করছে, সেটাও একটা ব্যাপন। কিন্তু যেহেতু এখানে সংঘর্ষের সংখ্যাটা অনেক বেশি, সেই জন্য এটাকে আমরা বলছি বিলম্বিত ব্যাপন। এবার আমরা ওই যে 1 বিকার জলের মধ্যে যে চিনি যোগ করেছিলাম, এবার যদি চিনি আরো আমি যোগ করতে থাকি, করতে 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 এমন একটা অবস্থায় এলাম যখন বিকারের তলদেশে কিছু পরিমাণ কঠিন দ্রাব পড়ে থাকলো, তাহলে সেই অবস্থায় কি ঘটবে? প্রথম দিকে কি হয়েছিল, প্রথমে আমি যখন চিনি যোগ করছিলাম তারা দ্রবণে দ্রবীভূত হয়ে যাচ্ছিল, তাহলে সলিউট ইন সলিড স্টেট আমি কি করেছি, লিকুইড ওয়াটারে যোগ করেছি, তাহলে সেটা সলিউট কি করেছে, সলিউশনে চলে গেছে, তাহলে গাঢ়ত্বটা বেড়েছে। তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনটাকে আমরা কি বলছি তখন, ডিসলিউশন বা দ্রবীভবন। এইবার যখন এই রকম দ্রাব যোগ করতে 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 যখন কিছু দ্রাব বিকারের তলদেশে পড়ে থাকলো, অর্থাৎ অদ্রবীভূত অবস্থায় যেটা থেকে গেল, তখন কি হয়, দ্রবণে দ্রবীভূত যে সলিউট পার্টিকেলস গুলো আছে, তারা কিন্তু দেখা যাচ্ছে যে সলিড স্টেটে যে সলিউট পার্টিকেলস গুলো রয়েছে তার গায়ে এসে আঘাত করতে থাকছে। তাহলে এইভাবে যে প্রক্রিয়াটা, অর্থাৎ একটা বিপরীত প্রক্রিয়াও কিন্তু সেখানে চলতে থাকবে, অর্থাৎ সলিউট ইন সলিউশন, তারা যারা ছিল সলিউশনে তারা এসে সলিউট ইন সলিড স্টেট অর্থাৎ তাদের গায়ে গিয়ে আঘাত করছে। এই প্রসেসটাকে, এই বিপরীত প্রক্রিয়াটাকে আমরা বলছি ক্রিস্টালাইজেশন। তাহলে এটার মধ্যে একটা হতে হতে এমন একটা সময় আসবে যখন এদের মধ্যে একটা ডায়নামিক ইকুইলিব্রিয়া তৈরি হবে, গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে, সেটাকেই আমরা দেখেছি সলিউট ইন সলিউট স্টেট, তাহলে সলিউট ইন সলিউশন। তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনটাকে আমরা বলছি ডিসলিউশন, যখন গাঢ়ত্ব বাড়ছে, যখন গাঢ়ত্ব বাড়তে 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 সর্বোচ্চ পর্যায়ে চলে গেল, অর্থাৎ যখন ওই অদ্রবীভূত দ্রাবের উপস্থিতিতে অর্থাৎ সংস্পর্শে যখন দ্রবণটা থাকলো, তখন কিন্তু এই দুটো বিপরীত ঘটনা কিন্তু একই সঙ্গে ঘটতে থাকছে, যেটাকে আমরা বলছি ডায়নামিক ইকুইলিব্রিয়াম। অর্থাৎ ফরওয়ার্ড ডাইরেকশনটাকে বলছি ডিসলিউশন, ব্যাকওয়ার্ড ডাইরেকশনটাকে বলছি আমরা ক্রিস্টালাইজেশন। তাহলে যখন এই সাম্যাবস্থাটা আসছে, অর্থাৎ এই ডায়নামিক ইকুইলিব্রিয়াটা যখন তৈরি হচ্ছে, তখন আমরা কি লিখছি না, রেট অফ ডিসলিউশন ইকুয়াল টু হচ্ছে রেট অফ ক্রিস্টালাইজেশন। এই যে রেট অফ ডিসলিউশন, রেট অফ ক্রিস্টালাইজেশন, এরকম একটা ডায়নামিক ইকুইলিব্রিয়া সম্পৃক্ত দ্রবণে তৈরি হয়, এবং তার সংস্পর্শে অর্থাৎ অদ্রবীভূত দ্রবের সংস্পর্শে যে দ্রবণটা থাকে সেটাকেই তখন আমরা বলি সম্পৃক্ত দ্রবণ। এবং সেই সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞাতে যে দ্বিতীয় ডেফিনেশনটা আমরা দেখেছি, সেখানে কিন্তু সেই কথাটাই বলা আছে। এবার আমরা স্লাইডের মাধ্যমে এই প্রক্রিয়াটা আমরা একটু দেখে নেব। সম্পৃক্ত দ্রবণ আমরা দেখেছি, এবার আমরা সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাবটা একটু দেখে নিই। উষ্ণতা কিরকম প্রভাব ফেলছে তার উপরে। আমরা ঘরের উষ্ণতা বলতে আমরা
অ্যাকচুয়ালি ঘরের উষ্ণতায় বলতে আমরা যেটা বুঝি সাইন্টিফিক্যালি, ঘরের উষ্ণতায় রাখা যে জল সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ঘরের উষ্ণতা। তার মধ্যে থার্মোমিটার ডোবালে পরে যে উষ্ণতাটা শো করবে সেটাই হচ্ছে ঘরের উষ্ণতা। তো ঘরের উষ্ণতা সেটাও একটা নির্দিষ্ট উষ্ণতা অবশ্যই, তার সেই উষ্ণতা একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা আছে। এবার আমি তার উষ্ণতা বৃদ্ধি ঘটাতে পারি, উষ্ণতা হ্রাস করতে পারি। যদি উষ্ণতা বৃদ্ধি ঘটাই তাহলে সেক্ষেত্রে কি দেখা যাবে না, একটা সম্পৃক্ত দ্রবণ আরো দ্রবীভূত করার ক্ষমতা সেখানে রাখে। তাহলে সেক্ষেত্রে কি হলো, সেই দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। আবার অন্যভাবে যদি দেখি, উষ্ণতা যদি আমি হ্রাস করতে থাকি তাহলে হ্রাস করতে করতে এমন একটা উষ্ণতা আসবে তখন দেখা যাবে সেই দ্রবণ তার থেকে কিছু পরিমাণ দ্রাবক তলায় থিতিয়ে পড়ছে একটা নির্দিষ্ট উষ্ণতায় এসে, এবং সেই থিতিয়ে পড়া যে দ্রাবক তার সংস্পর্শে উপরে যে দ্রবণটা থাকবে সেটা কিন্তু থাকবে সম্পৃক্ত দ্রবণ। তাহলে উষ্ণতা হ্রাস করলে আমরা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে নিচে কিছু দ্রাবক দ্রবণ থেকে থিতিয়ে পড়ে যাচ্ছে আর উপরে যে দ্রবণটা তার সংস্পর্শে থাকছে সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাব আমরা দেখতে পেলাম। এবার একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি, কিভাবে আমরা অসম্পৃক্ত করতে পারি। তো কিছুক্ষণ আগে আমরা বলেছি ঘরের উষ্ণতা একটা সম্পৃক্ত দ্রবণের কথা। তাহলে সেরকম একটা সম্পৃক্ত দ্রবণ আমরা নিলাম, তার উষ্ণতা বৃদ্ধি করলাম। তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে আগেই আমি বলেছি সেটা কি হবে, একটা অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। আবার এভাবেও আমি করতে পারি, যদি আমি অতিরিক্ত দ্রাবক তার মধ্যে যোগ করে দিই তাহলে স্বভাবতই কি হবে, সেই দ্রবণ আরো দ্রবীভূত করার ক্ষমতা রাখবে। তাহলে সেক্ষেত্রে দ্রবণটা কি হবে, একটা অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। তাহলে এইভাবে আমরা এই যে দুটো প্রক্রিয়াতে আমরা একটা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত করতে পারি। এবার আমরা যে অংশে চলে যাব সেটা হচ্ছে আরো একটা প্রক্রিয়া যেখানে আমরা অসম্পৃক্ত দ্রবণকে কি করে সম্পৃক্ত করতে পারি। এই প্রসঙ্গে আমরা একটা কথা এখানে বলছি যে আমরা যে সম্পৃক্ত দ্রবণের উপর উষ্ণতার প্রভাব বা সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার পদ্ধতি যে দুটো আমরা বললাম আর কি, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি যাদের ক্ষেত্রে তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধিতে যাদের ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধিপ্রাপ্ত হয় আমরা কিন্তু কেবলমাত্র তাদের কথাই এখানে আলোচনা করেছি। অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি আমরা তিনটে প্রক্রিয়া দেখেছি, এখানে বোর্ডের মধ্যে লিখে দিয়েছি। যে ঘরের উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো, আমরা তিনভাবে করতে পারি। অতিরিক্ত দ্রাবক যোগ করা হলো, যখন দ্রাবক দ্রবীভূত করার ক্ষমতা হারিয়ে ফেলবে তখন সেটা হবে সম্পৃক্ত দ্রবণ। আবার এটাও করতে পারি, উষ্ণতা হ্রাস করা হতে থাকলো, একটা নির্দিষ্ট উষ্ণতা এসে দ্রবণটা কি হবে না সম্পৃক্ত হয়ে যাবে। আবার উত্তপ্ত করে কিছু পরিমাণ দ্রাবক যদি আমরা বাষ্পীভূত করে দিতে পারি, করে আবার যদি ঘরের উষ্ণতায় নিয়ে চলে আসতে পারি তাহলে সেই অসম্পৃক্ত দ্রবণটা আবার সম্পৃক্ত দ্রবণে রূপান্তরিত হবে। এবার আমরা অতিপৃক্ত দ্রবণে চলে আসছি। অতিপৃক্ত দ্রবণের সংজ্ঞা আমরা আগে দেখেছি, আবার এখানে আমি রিপিট করেছি। এখন অতিপৃক্ত দ্রবণ আমরা তৈরি করতে পারি তাদের, আমরা সোডিয়াম থায়োসালফেট পেন্টাহাইড্রেট যাকে আমরা হাইপো বলি তার তৈরি করতে পারি, সোডিয়াম অ্যাসিটেট ট্রাইহাইড্রেট তারও তৈরি করতে পারি। তো আমরা উদাহরণ হিসাবে এখানে আমরা বেছে নিয়েছি হাইপোর অতিপৃক্ত দ্রবণ প্রস্তুতি, যেটাকে আমরা বলি সোডিয়াম থায়োসালফেট পেন্টাহাইড্রেট Na2S2O3.5H2O। কিভাবে করব, আমরা একটা পরীক্ষা নল বা টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের প্রায় অর্ধাংশ আমরা সোডিয়াম থায়োসালফেটের কেলাস দিয়ে সেটাকে পূর্ণ করে এবার টেস্ট টিউব বা পরীক্ষা নলের মুখে তুলো গুজে দিলাম। তুলো গুজে দেওয়ার এই কারণ যাতে ডাস্ট পার্টিকেল ওখানে প্রবেশ করতে না পারে। এবার টেস্ট টিউবটাকে নিয়ে আমরা ওয়াটার বাথের মধ্যে বসালাম, তাহলে এবার উত্তপ্ত হতে থাকবে। উত্তপ্ত হলে দেখা যাবে যে তার যে কেলাস জলগুলো ছিল সেই কেলাস জলে সেইগুলো দ্রবীভূত হয়ে গিয়ে একটা দ্রবণ তৈরি করবে, স্বচ্ছ দ্রবণ, স্বচ্ছ বর্ণহীন দ্রবণ উৎপন্ন করবে।
এইবার আমরা যে তাপ দেওয়ার ফলে কি হবে না, ওই কেলাস থেকে কেলাস জলগুলো বেরিয়ে আসবে, যেটা আমরা আগে বললাম। তাতে কি হবে, সোডিয়াম আয়ন এবং থায়োসালফেট আয়নগুলো দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাহলে এই যে দ্রবণটা তৈরি হলো, এবার একে আমরা ওয়াটার বাথ থেকে তুলে নিয়ে এসে টেস্ট টিউব স্ট্যান্ডে নাড়াচাড়া না করে দাঁড় করিয়ে রেখে দিলাম। এবার ঘরের উষ্ণতায় যেই আসবে, তখন দেখা যাবে এই যে দ্রবণটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে কিন্তু অতিপৃক্ত দ্রবণ। এই অতিপৃক্ত দ্রবণে যদি আমরা হাইপোর একটা ছোট কেলাস আমরা যদি ফেলে দিই, তাহলে দেখা যাবে সেই কেলাসকে ঘিরে পুরোটাই কিন্তু দ্রবণটা কেলাসিত হয়ে যাচ্ছে। এই যে ছোট কেলাসটা আমরা এর মধ্যে ফেললাম, এটাকে আমরা বলছি সিড ক্রিস্টাল বা বীজ কেলাস। এবং এই যে প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে সিডিং অর নিউক্লিয়েশন। এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কেলাসনের পূর্বে বা ওই মুহূর্তে দ্রবণ কিন্তু সবসময় অতিপৃক্ত হয় বা অতিপৃক্ত থাকে। এবার আমরা বলি যে আমরা টেস্ট টিউবটাকে তুলো দিয়ে বন্ধ করেছিলাম। টেস্ট টিউবটাকে তুলো দিয়ে বন্ধ করার উদ্দেশ্য হচ্ছে তাতে যাতে ধূলিকণা প্রবেশ করতে না পারে। ধূলিকণাও কিন্তু সিড ক্রিস্টালের মতো ব্যবহার দেখায়। এবার সিড ক্রিস্টাল ব্যবহার না করে যদি ধূলিকণার অ্যাবসেন্স হয়, তাহলে আমরা করতে পারি কি, একটা কাঁচদণ্ড দিয়ে যদি আমরা ওই অতিপৃক্ত দ্রবণের ভেতরের অংশে টেস্ট টিউবের গাটাকে ঘষে দিই বা নাড়াচাড়া করে দিই টেস্ট টিউব দিয়ে, তাহলে দেখা যাবে দ্রবণ থেকে আবার কিন্তু থায়োসালফেটের দানাগুলো পুরোটাই দ্রবণটা কেলাসিত হয়ে চলে আসছে। এবার শিল্পক্ষেত্রে এর ইউটিলিটিটা কোথায়? শিল্পক্ষেত্রে দেখা গেছে যে কপার সালফেট বা ব্লু ভিট্রিয়ালের যখন কেলাস তৈরি করা হয় বা ক্রিস্টাল যখন তৈরি করা হয়, তখন উচ্চতর উষ্ণতায় ব্লু ভিট্রিয়াল বা কপার সালফেট পেন্টাহাইড্রেটের একটা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হয়। এবার সেই সম্পৃক্ত দ্রবণটাকে নিম্নতর উষ্ণতায় আসতে দেওয়া হলো। এইবার সেই নিম্নতর উষ্ণতায় আমরা আসতে দিয়ে তাকে, বা ওই নিম্নতর উষ্ণতায় তার মধ্যে যদি আমরা ব্লু ভিট্রিয়াল বা কপার সালফেট পেন্টাহাইড্রেটের যদি একটা কেলাস যোগ করে দিই, তাহলে দেখা যাবে ওই ব্লু ভিট্রিয়ালের কেলাসটাকে ঘিরে কেলাসন প্রক্রিয়াটা অত্যন্ত দ্রুত হচ্ছে এবং সাইজে একটা বড় ক্রিস্টাল তৈরি হচ্ছে একই রকমের শেপের। তাহলে আমরা বলতে পারি শিল্পক্ষেত্রেও কিন্তু এর ব্যবহারিক প্রয়োগটা রয়েছে। এইভাবে আমরা এটা যেমন অতিপৃক্ত দ্রবণ বলতে পারি, যে তাহলে অতিপৃক্ত দ্রবণ কিন্তু অত্যন্ত অস্থায়ী প্রকৃতির। অর্থাৎ কোনোভাবে তাকে যদি নাড়া দেওয়া যায়, ধূলিকণার যদি উপস্থিতি থাকে, সিড ক্রিস্টাল যদি যোগ করা হয়, কাঁচদণ্ড দিয়ে যদি টেস্ট টিউবের ভেতর বা পাত্রের ভেতরটাকে ঘষে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেলাসন প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়। এবার আমরা অতিপৃক্ত দ্রবণ এবং সম্পর্কিত ঘটনাগুলো স্লাইডের মাধ্যমে দেখে নেব। সলিবিলিটি কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো জোন, একটা হচ্ছে ব্লু জোন আর একটা হচ্ছে পিঙ্ক জোন। ব্লু জোন ইন্ডিকেট করছে এটা সুপার স্যাচুরেটেড সলিউশনের জোন, আর পিঙ্ক জোনটা আনস্যাচুরেটেড সলিউশনের জোন। আর যেখানে দুটো জোন মিট করেছে সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনসের কার্ভ। সলিবিলিটি কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সলিবিলিটি এগেনস্ট টেম্পারেচার যখন প্লট করা হয়েছে, তখন সুপার স্যাচুরেটেড জোন থেকে কোনো সলিউশন তার টেম্পারেচার যদি ইনক্রিজ করা যায়, ইনক্রিজ করতে থাকলে গ্র্যাজুয়ালি, তাহলে একটা সময় তারা দেখা যাচ্ছে স্যাচুরেটেড সলিউশনের যে সলিবিলিটি কার্ভ তার সঙ্গে মিট করে যাচ্ছে। তারপর আরও যদি টেম্পারেচার বাড়াই, দেখা যাচ্ছে সলিউশনটা আনস্যাচুরেটেড হয়ে যাচ্ছে। এবার দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ সলিউশন। এখন কনসেন্ট্রেশন অফ সলিউশনসকে অ্যাকচুয়ালি আমরা দুটো দৃষ্টিভঙ্গি থেকে, দুটো স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখতে পারি। একটা হচ্ছে গুণগত বিচার, যেটা আমরা এখানে দেখিয়েছি, যেটাকে বলছি আমরা কোয়ালিটেটিভলি। কোয়ালিটেটিভলি আমরা এটাকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
লঘু দ্রবণ ডাইলুট সলিউশন, আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ বা কনসেন্ট্রেটেড সলিউশন। লঘু দ্রবণ কখন বলছি? যদি তুলনামূলকভাবে খুব অল্প পরিমাণে দ্রবণে দ্রবীভূত থাকে, রিলেটিভলি ভেরি স্মল কোয়ান্টিটি অফ সলিউট, তখন সেটাকে আমরা বলবো ডাইলুট সলিউশন। আর তুলনামূলকভাবে খুব বেশি পরিমাণে যদি দ্রবীভূত থাকে, আমরা এইভাবে যদি বলি রিলেটিভলি ভেরি লার্জ কোয়ান্টিটি অফ সলিউট যদি লবণে দ্রবীভূত থাকে, তখন সেটাকে বলি আমরা কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে এখন এটা এই যে গুণগত বিচারে যে ক্লাসিফিকেশনটা আমরা দেখালাম, সেটা কিন্তু ভেরি কনফিউজিং ইন দ্য সেন্স যে এর তো কোনো অ্যাবসলিউট ডিমার্কেশন হয় না। লঘু বলতে কতটা লঘু, আর গাঢ় বলতে কতটাই বা গাঢ়। তো সেই কারণে আমরা গুণগত বিচারের পরিবর্তে আমরা কিন্তু চলে আসি অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ গাঢ়ত্বর কথা আমরা বলি। অর্থাৎ কোয়ান্টিটেটিভলি আমাদের বলতে গেলে, পরিমাণগতভাবে বলতে গেলে, সেটা আমরা পরে দেখে নিচ্ছি পরিমাণগতভাবে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। পরিমাণগত বিচার কোয়ান্টিটেটিভলি ডিপেন্ডিং আপন দ্য কম্পোজিশন, অর্থাৎ সংযুতির উপর ভিত্তি করে, তার মানে দ্রাব ও দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে আমরা প্রথমে লিখছি কি আয়তন ভিত্তিক শতাংশ গাঢ়ত্ব, অর্থাৎ মাস বাই ভলিউম পার্সেন্টেজ। কোনো দ্রবণের 100 মিলিলিটার আয়তনে যত গ্রাম দ্রবীভূত থাকে সেই গ্রাম সংখ্যা হলো তার শতকরা, সেটাই হচ্ছে W/V মাত্রা। অর্থাৎ গাঢ়ত্ব ইকুয়াল টু হচ্ছে দ্রাবের ভর ইন গ্রাম, দ্রবণের আয়তন, সেটা কত হবে না 100 ml। সেকেন্ড হচ্ছে গ্রাম পার লিটার গাঢ়ত্ব। 1 লিটার দ্রবণে যত গ্রাম দ্রবীভূত থাকে সেটা হলো গাঢ়ত্বের গ্রাম পার লিটার একক। তাহলে গাঢ়ত্ব সমান তাহলে আমরা কি লিখবো? দ্রাবের ভর গ্রামে প্রকাশিত ডিভাইডেড বাই দ্রবণের আয়তন ইন লিটার। এরপরে আমরা মোল পার লিটার এককটা দেখে নেব। বিচারে আমরা আরেকটা গাঢ়ত্ব দেখে নিচ্ছি ডিপেন্ডিং আপন দ্য কম্পোজিশন, সংযুতি অর্থাৎ দ্রাবকের পরিমাণের উপর ভিত্তি করে। থার্ড হচ্ছে মোল পার লিটার। 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে সেটা হচ্ছে গাঢ়ত্বের মোল পার লিটার একক। তাহলে গাঢ়ত্বটাকে আমরা কিভাবে লিখবো? দ্রাবের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রবণের আয়তন, সেটা কত? সেটা হচ্ছে লিটার। তাহলে গাঢ়ত্বের এই একক কিন্তু মোলারিটি বা মোলার মাত্রা নামেও আমাদের কাছে পরিচিত। এখন মোল বলতে আমরা কি বুঝি? পদার্থের যে পরিমাণে অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে। সাধারণত আমরা কিভাবে এটাকে বলি, কোনো পদার্থের যে আণবিক ভর সেটাকে যে গ্রামে প্রকাশ করলে সেটাকেই আমরা বলি তার মোল। অর্থাৎ আণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করছি সেটাই হচ্ছে তার মোল। তাহলে মোল সংখ্যাটা আমরা কি কত মোল আছে যদি গ্রামে আমার ভর দিয়ে দেওয়া হয়, তাহলে তাকে আমরা কি করব? তার আণবিক ভরটা দিয়ে ভাগ করে দেব। আণবিক ভরটা দিয়ে ভাগ করলে পরে তার মোল সংখ্যাটা পেয়ে যাব। আর দ্রবণের আয়তন যদি আমার জানা থাকে লিটারে, তাহলে সেটা দিয়ে আমি ডিভাইড করে দিলে পরে সেখান থেকে কিন্তু আমরা মোলার মাত্রাটা পেয়ে যাব, যেটাকে আমরা বলছি মোল পার লিটার গাঢ়ত্ব। গাঢ়ত্ব আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রকারের। এবার সেই সংক্রান্ত গাণিতিক সমস্যা এবং তার সমাধানগুলো এবার আমরা এক এক করে আলোচনা করে যাচ্ছি। স্লাইডেও দেয়া আছে। আমরা গাণিতিক সমস্যা 1, সেখানে দেয়া আছে 6 গ্রাম ইউরিয়া যার মোলার ভর 60 গ্রাম মোল টু দি পাওয়ার -1 600 মিলিলিটার আয়তনের দ্রবণে দ্রবীভূত আছে। দ্রবণের গাঢ়ত্ব A পার্সেন্ট W/V, তার মানে শতকরা আয়তন মাত্রিকে আমাকে প্রকাশ করতে হবে। B গ্রাম পার লিটারে এবং C বলা আছে মোল পার লিটার এককে প্রকাশ করতে বলা আছে। এবার সমাধান, আমরা A তে চলে আসি। বলা আছে 600 মিলিলিটার দ্রবণে আছে 6 গ্রাম ইউরিয়া। তাহলে 100 মিলিলিটার দ্রবণে আছে, ঐকিক নিয়মে আমরা পাচ্ছি 6 × 100 ডিভাইডেড বাই 600 এত গ্রাম ইউরিয়া ইকুয়াল টু 1 গ্রাম ইউরিয়া। সুতরাং গাঢ়ত্ব হচ্ছে 1 গ্রাম পার 100 ml ইকুয়াল টু 1% W/V। এবার B, সেখানে
আমাদের বলা আছে গ্রাম পার লিটার এককে প্রকাশ করতে হবে গাঢ়ত্বটা। 600 মিলিলিটার দ্রবণে আছে 6 গ্রাম ইউরিয়া, তাহলে 1000 মিলিলিটার দ্রবণে আছে 6 × 1000 ডিভাইডেড বাই 600 গ্রাম ইউরিয়া, মানে 10 গ্রাম ইউরিয়া। এবার যেহেতু 1000 ml সমান হচ্ছে 1 লিটার, তাহলে আমরা বলতে পারি এই 10 গ্রাম ইউরিয়া 1 লিটার দ্রবণে আছে, সুতরাং গাঢ়ত্ব হচ্ছে 10 গ্রাম পার লিটার। গাণিতিক সমস্যা 1-এর অধীনে দেখবে সিতে মোল পার লিটার এককে প্রকাশ করতে বলা আছে। তো আমরা এবার সমস্যার সমাধানে চলে যাই। 6 গ্রাম ইউরিয়া, তার মোলার মাস অর্থাৎ মোলার ভর আমাদের দিয়ে দেওয়া আছে 60 গ্রাম মোল ইনভার্স। তাহলে স্বভাবত এই গ্রামে ভরকে যদি আমরা মোলার মাস দিয়ে ভাগ করে দিই তাহলে মোল পেয়ে যাই। তাহলে 6 গ্রাম ডিভাইডেড বাই 60 গ্রাম মোল ইনভার্স করলে পরে আমরা পাচ্ছি 0.1 মোল ইউরিয়া। আমরা জানি যে মোল সংখ্যা সমান হচ্ছে পদার্থের ভর গ্রামে প্রকাশিত ডিভাইডেড বাই মোলার ভর, তা সেটাই আমরা করেছি। এবার আমরা দেখে নিচ্ছি 600 মিলিলিটার দ্রবণে আছে 0.1 মোল ইউরিয়া, সুতরাং 1000 মিলিলিটার দ্রবণে আছে 0.1 × 1000 ডিভাইডেড বাই 600 এত মোল ইউরিয়া ইকুয়াল টু হচ্ছে 0.16 মোল ইউরিয়া। সুতরাং আমাদের এখানে গাঢ়ত্ব দাঁড়াচ্ছে কত? 0.16 মোল পার লিটার। এবার আমরা গাণিতিক সমস্যা 2-এ চলে আসছি। কি বলা আছে? সালফিউরিক অ্যাসিডের একটা বোতলের গায়ে লেবেলে লেখা আছে ঘনত্ব 1.8 গ্রাম পার ml, মোল পার লিটার এককে অ্যাসিডের গাঢ়ত্ব কত হবে? এখানে দিয়ে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের মোলার ভর 98 গ্রাম মোল ইনভার্স। তাহলে আমরা সমাধানে চলে আসি। ঘনত্ব সমান 1.85 গ্রাম পার ml, অর্থাৎ 1 মিলিলিটার অ্যাসিড দ্রবণে 1.85 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে 1000 মিলিলিটার অ্যাসিড দ্রবণের আছে 1.85 × 1000 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইকুয়াল টু 1850 গ্রাম সালফিউরিক অ্যাসিড। আবার যেহেতু 1000 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার, অর্থাৎ 1 লিটার দ্রবণে আছে 1850 গ্রাম ডিভাইডেড বাই 98 গ্রাম মোল ইনভার্স। আমরা আগেই জেনেছি যে গ্রামে প্রকাশিত ভরকে যদি মোলার মাস দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা নাম্বার অফ মোলসটা পেয়ে যাই। তাহলে সুতরাং ক্যালকুলেট করলে এখান থেকে দাঁড়াচ্ছে 18.88 মোল সালফিউরিক অ্যাসিড। সুতরাং ওই সালফিউরিক অ্যাসিড দ্রবণের গাঢ়ত্ব হচ্ছে 18.88 মোল পার লিটার।